আপনাদের আজকে এই সান্ধ্যকালীন প্রোগ্রামে সুন্দর প্রেজেন্টেশন করার জন্য আমি ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান, ডিরেক্টর, আকি কনসাল্ট। আমার প্রশ্ন হলো স্যারের কাছে যে আমি বিভিন্ন ইঞ্জিনিয়ার ছাত্রদের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনেক আমরা জ্ঞান শুনেছি, কিন্তু আমাদের বিশেষ করে ওয়েল্ডিংয়ের ব্যাপারটা, রডের ওয়েল্ডিংয়ের ব্যাপারটা এক এক স্যারের এক এক মতামত। তো আমরা স্যারের কাছে জানতে চাচ্ছি আসলে আমরা রডে ওয়েল্ডিংটা আমরা কীভাবে করতে পারি, আসলে করা যাবে কি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি যদি বিডিএস আইসো 6935 এর টেবিলটা দেখেন, ওখানে কিন্তু কয়েক রকমের রড আছে। একটা হচ্ছে সিডব্লিউআর। ডাব্লিউ যেখানে থাকবে সেই স্ট্যান্ডার্ড আপনাকে বলতেছে এই রডটা আপনি ওয়েল্ডিং করতে পারবেন। কিছু রড আছে দেখবেন সি হাইফেন, ওখানে গ্যাপ দিয়ে যাওয়া হয়েছে, W9, তারপরে আর, CW9 আর। তার মানে এই ডাব্লিউ নাই মানে আপনি কিন্তু একে ওয়েল্ডিং করতে পারবেন না। এখন কিছু কিছু ইঞ্জিনিয়ার যদি পুরাটা আপনার একেবারে বলে যায় যে ওয়েল্ডিং করা ঠিক না, এটা আসলে ওনার জ্ঞানের সীমাবদ্ধতা। আর এই জন্য বলছি যে যদি ওয়েল্ডিং না করা যেত তাহলে পৃথিবীতে ডাব্লিউ নামের এই গ্রেডটা কিন্তু আসতো না। একটা জিনিস, তার মানে রড ওয়েল্ডিং করা যায়। আরেকটা জিনিস হচ্ছে যে রড যদি ওয়েল্ডিং করে সুবিধা না পাওয়া যায় তাহলে ওই ডব্লিউ গ্রেডটা আসতো না, তাই না? যদি ডব্লিউ গ্রেড আসলো, ওয়েল্ডিং করলাম, রডের কোয়ালিটি স্ট্রেংথ কমে গেল, তাহলে এই বাড়তি পয়সা খরচ করে ডাব্লিউ বানাইতে কিন্তু বেশি টাকা খরচ হয়। আমি বাড়তি পয়সা খরচ করব, আবার কোনো উপকার পাবো না, এটা কি হইতে পারে? এটা হইতে পারে। এটা হচ্ছে ওই ইঞ্জিনিয়ারদের নিজেদের ধারণা এবং কিছুটা আমি বলবো যে জ্ঞানের সীমাবদ্ধতা। আর ওয়েল্ডিং করলে হিউজ সুবিধা। হিউজ কি সুবিধা? প্রথমেই হচ্ছে আপনি যে ল্যাপিং এর কথা বলেন, 30 গুণ 40 গুণ ডায়ামিটারে দিতে হয়, হিউজ অ্যামাউন্ট। একটা বড় আপনার প্রজেক্টে দেখা গেছে যে অ্যারাউন্ড 1.5 থেকে 2% পর্যন্ত রড সাশ্রয় করা সম্ভব যদি আপনি ওয়েল্ডিং করেন। তাহলে 2% মানে কি? 2000 টন যদি হয়, হিসাব করে দেখেন কি পরিমাণ রড আপনার সাশ্রয়। আর ওয়েল্ডিং করলে যেটা হবে, এটা তো গেল আপনার রডের সাশ্রয়। রডের যদি সাশ্রয় হয়, একটু আগে আমি বলেছিলাম সমস্ত রোগের উৎস মানে ওভারওয়েট, তাই না? তাহলে আপনি যে এই রডটা দিচ্ছেন, যেখানে কনক্রিটের ডেনসিটি 2.7, আপনি রড দিতেছেন 7.84, তাহলে কত গুণ এটা ভারী। এই ভারী জিনিস যতটুকু অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারবেন, তত আপনার ডেড ওয়েট থেকে কমলো কিনা? কমে গেল। তাহলে আপনার বিল্ডিং কম হোক বেশি হোক কিছুটা আর্থকুয়েক সেফ হয়ে গেল। এরপরে আসেন যেটা হচ্ছে যে বন্ডিং। আপনি তার যদি বাঁধেন, সেটা কিন্তু বেশি লোড নিতে পারে না। আপনি যদি টেনসাইল লোডও দেন, তাহলে কিন্তু তারের যে স্ট্রেংথ, যে তারটা দিয়ে বাঁধা হয়, সেই তারের স্ট্রেংথ আপনি কোনদিন মেপেছেন? আমরা মেপেছি, এটা 250 থেকে 300। যে রডটা বাঁধলেন সেই রডের স্ট্রেংথ কিন্তু 500। তাহলে এই তারতে বেঁধে লাভটা কি? যখন আপনার কম্প্রেসিভ লোড দিয়ে এরকম ধাক্কা দিবে, ওই তার কি তাকে হেল্প করতে পারবে? তাহলে এমন একটা জিনিস দিতে হবে যেটা কিনা এই তারের চেয়ে বেশি শক্তিকে ধরে রাখতে পারে, সেটা হচ্ছে ওয়েল্ডিং। একটা ফুটা যদি ডট একটা মেরে দেন, তাহলে 25 গুণ বেশি শক্তি পায় তারের তুলনায়, 25 টাইমস পেয়ে যায়। এটা পরীক্ষিত। আমি এর আগে আপনার 17 সালের আগ পর্যন্ত যত প্রোগ্রাম করেছি, এগুলো কিন্তু আমি নিজে ল্যাবে টেস্ট করে, ল্যাবের টেস্ট ছাড়া কিন্তু আমি ফালতু কোনো রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরি না। আমি আবার চেক করে দেখি। হ্যাঁ, চেক করে আমি 25 গুণ পেয়েছি, 25 গুণ স্ট্রেংথ পেয়েছি। তো সেই দিক থেকেও আপনার সাশ্রয়, স্ট্রেংথ পাচ্ছেন, রড কম লাগতেছে, বেটার বন্ডিং হচ্ছে। এরপরে আসেন যদি ফ্লেক্সারাল লোড হয়, ফ্লেক্সারাল লোড হইলে তার দিয়ে বেঁধেছেন, রড কিন্তু এরকম হয়ে যাবে। এই যে হয়ে গেল, এবার কি করবে? পুতা কোথায় দিবে? কনক্রিট ফেটে দেবে। একবার যদি সেন্ট্রাল লাইন থেকে ফেটে আউটার লাইনে আসে, জনমে রিপেয়ার করতে পারবেন না। সারফেস ক্র্যাক রিপেয়ার করা যায়, সেন্ট্রাল লাইন থেকে ক্র্যাক বেরিয়ে যখন সারফেস পর্যন্ত আসে, সেটা আপনি রিপেয়ার করতে পারবেন না। তাহলে কি হবে?
বার করশন হইতেই থাকবে, তো লাইফ 50% চলে আসবে। লটস অফ বেনিফিট ফ্রম ইট। নিশ্চয় উত্তর পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মামুন। স্যার, আপনি আপনার বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে CWR কে আপনি গুরুত্ব দিলেন। তো এখানে এসে সব কিছুই দেখতে পাচ্ছি এনাদের ক্যাটালগ থেকে শুরু করে DWR, তাহলে AKS DWR কেন তৈরি করছে? আপনি একটু মানে ঠিকই আছে, বাট একটু ভুল বলেছেন। সেটা হচ্ছে যে আমি CWR কে প্রায়োরিটি দেই নাই। আমি বলেছি যে DWR যদি ব্যবহার করেন, এইটা যদি রিফাইন না হয়, তাহলে রিফাইন্ড CWR এর চেয়ে আপনার আনরিফাইন্ড DWR ব্যাড কোয়ালিটির রড। আমরা রিফাইনটা কিভাবে বুঝবো? ওই যে বুঝবেন, টেস্ট ছাড়া কিছু করার নেই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আবু হুরায়রা। স্যার, আমার কোশ্চেন আছে, আমরা জানি হাই ডাক্টাইল ম্যাটেরিয়াল উইল অলসো বি কনসিডার টাফ, সেক্ষেত্রে টাফনেসটা কিভাবে বেশি হচ্ছে? হাই ডাকটাইল রড অলসো টাফ, এটা তো সত্যি কথা। যদি আপনি রডের ভিতরে ময়লা থাকে, এই ডাক্টিলিটি তো আপনাকে বলে দেওয়া ডাক্টিলিটি, এটা তো থিওরিটিক্যাল ডাক্টিলিটি। আপনি কি রডের দোকান থেকে রড কিনে নিয়ে এসে টেনসাইল টেস্ট করেছেন? তার ডাক্টিলিটি ভেবেছেন, না কোম্পানি সাপ্লাই দেওয়া 14% ডাক্টিলিটির কথা বলতেছেন? আমাদের ডিপার্টমেন্টে প্রত্যেক দিন ডজনস অফ রডের ডাক্টিলিটি ফেল হচ্ছে। 7% ডাক্টিলিটি, 10% ডাক্টিলিটি নিবেন আপনি? মিনিমাম 14% ডাক্টিলিটি। আপনি কি 7% নিবেন? ওইগুলো তো আপনার সামনে আসতেছে না। আমরা তো যখন টেস্ট করি, দেখি যে এটা ডাক্টিলিটি কেন কমলো, তখন আমরা ব্যাক ডাইরেকশনে চলে যাই, ছাত্র লাগাই দিই যে তুমি এটা ফাইন্ড আউট করো কি হয়েছে, তাহলে তাদের এক্সপেরিয়েন্স হবে। আমি একটা ডেটা, সুন্দর একটা ডেটা পেয়ে যাই, ছাত্রদেরও এক্সপেরিয়েন্স হলো। এই জন্য আমরা ব্যাক ডাইরেকশনে গিয়ে এই অ্যানালাইসিসগুলো, রিসার্চগুলো করে ফেলি। সেই ডেটাগুলোই আপনার সামনে তুলি, আপনাদের সামনে তুলে ধন্যবাদ। বুঝতে পেরেছেন আপনি? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার একটা বিষয় জানা ছিল, বর্তমানে ওই যে কোনো কোম্পানি থার্মেক্স শব্দটা ব্যবহার করতেছে এবং এটাই নাকি লেটেস্ট কোয়ালিটি। এই থার্মেক্সের বিষয়ে একটু জানার ছিল আমার। জি জি, ধন্যবাদ আপনাকে। থার্মেক্স কিছুই না। আপনি জানেন তো, আবুল খায়েরের আগে এই যে TMT টাইপের রড নিয়ে এসেছিল কে? BSI। কি নামে নিয়ে এসেছিল মনে আছে আপনাদের? এক্সট্রিম। প্যারাসিটামল চিনেন? এইচ চিনেন? নাপা চিনেন? সব ঔষধ এক, শুধু ব্র্যান্ড নেম। থার্মেক্স ইজ অস্ট্রিয়া কোম্পানির ওয়ান টাইপ অফ টেকনোলজি। TMT হচ্ছে আবুল খায়েরের ব্র্যান্ড নেম, আর হচ্ছে এক্সট্রিম হচ্ছে BSI এর ব্র্যান্ড নেম। সব সেম। মানে এই যে সারফেসে হার্ড হবে, ভিতরে নরম হবে, এটা সবারই একই জিনিস, শুধু নাপা, এইচ আর প্যারাসিটামলের ভিতরে যে ব্র্যান্ডিং নেম, ওই নামের আর কিছু না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। সর্বপ্রথম আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনার প্রেজেন্টেশনটা আমাকে অনেক কিছু শেখাইছে। ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে স্যার, এখানে আমাদের একটা চার্ট লিস্ট দেওয়া হয়েছে যে আমার প্রতি বান্ডিলে 10 মিলি ধরি, সেখানে 69 কেজি 600 গ্রাম হতে পারে এবং সর্বোচ্চ 79 কেজি 900 গ্রাম হতে পারে। এইখানে কিন্তু 10 কেজি রডের ভেরিয়েশন আছে। তো আসলে আমরা তো সব কিছুই ঠিক আছে, এখানে আসলে ডায়াটার কারণে এই সমস্যাটা, না টোটাল রডটার দৈর্ঘ্যটার সমস্যা? সমস্যা দৈর্ঘ্য কিছু যদি কাট পিস থাকে তাহলে কিছুটা তো হবেই। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন শুরু করেন প্রোডাকশন শুরু করলে এই যে রোলারের যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা প্রোডাকশনের উইথ প্রোডাকশন আস্তে 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 উইয়ার অ্যান্ড টিয়ারের মাধ্যমে এই গ্যাপটা একটু বড় হয়ে গেলে
প্রথম দিকে যে রডটা তৈরি হয় সেটা ডায়া একটু কম হয়, পরে যে রডটা তৈরি হয় সেই রডটা সামান্য একটু ডায়া বেড়ে যায়। কিন্তু এই ডায়া বেড়ে যাওয়াটা আবার স্ট্যান্ডার্ডে বলা আছে যে কত পর্যন্ত বাড়লে রড বানানো যাবে, তারপরে স্টপ করে দিতে হবে। এটা এক একটা ডায়ার জন্য আপনি বিডিএস আইসো 6935 পড়ে দেখবেন, ওখানে লেখা আছে টলারেন্স লেভেল, ডায়ার টলারেন্স আছে। তো ওই যেহেতু ডায়া একটু বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, তার কারণে ওজনের একটু ভেরিয়েশন হয়। আর হচ্ছে যে যেটা নন ব্র্যান্ডের কোনো ঠিক নাই, কখনো 5% ময়লা আছে, ময়লার ডেন্সিটি 2 এর কাছাকাছি, তো কখনো 2% ময়লা, কখনো 5% ময়লা, কখনো 10% ময়লা। তো ময়লা যত থাকবে, রড তো ডায়া ঠিকই আছে, ময়লা যত থাকবে তত ওজন কি হবে, কমে যাবে। ফলে লেংথ যাই হোক না কেন, এটা কিন্তু তখন আপনি হিসাব করতে পারবেন না। তো লটস অফ মানে ভেরিয়েবলস ওখানে রয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে সর্বশেষ প্রশ্ন গ্রহণ করছি। ধন্যবাদ আমিন স্যারের যে সাবলীল প্রেজেন্টেশন, খোলামেলা প্রেজেন্টেশন, এটা আমাদেরকে সবাইকে মুক্ত করছে। শেষে একটা কথা একসঙ্গে বলছে স্যার, চা আবার হয়ে গেছে, এগিয়েছে, কিন্তু হে অতি ভুবনে ভুবনে তুমি কাজ করে যাও অতি গোপনে গোপনে। আমাদের যে রড তৈরি প্রসেসিং, ইলেকট্রিক আর্ক ফার্নেস, আর একটা হচ্ছে গিয়ে ইন্ডাকশন তো পুরোই নেই স্যার, জানি না, তবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই পদ্ধতিটা কিভাবে এত সবার কাছে গ্রহণযোগ্য হলো। কিছু কিছু আপনি কিন্তু খোলামেলা কিছু কোম্পানির নাম বলছেন এবং কিছু কিছু ডিপার্টমেন্ট এই জিনিসগুলোকে খুব প্রাধান্য দিচ্ছে, যেখানে ইন্ডাকশন পদ্ধতিটাই নাই। সেক্ষেত্রে আসলে আমরা কোর্টকে কি শ্রদ্ধা করবো না? আমরা যারা আছি সবাই কোর্টকে তো শ্রদ্ধা করে চলি, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করণীয় স্যার? শ্রদ্ধা করতেছি না মনে হচ্ছে এটাকে। 2 নম্বর হচ্ছে গিয়া আপনার আপনার হচ্ছে কোরোশনের, আমরা রড যখন বাঁকায় যায় তখন একটা কোরোশনের একটা পদ্ধতি, যেমন আগামীত আমরা যখন বেন্ড করি, হুক করি, এটা তো আমাদেরকে ওঠে আসে, সেক্ষেত্রে তো তাকে একটু রাগাচ্ছি। কিছু কিছু জায়গায় কি আমরা এইভাবে করতে পারি, স্টিল রডকে রাখতে পারি বেন্ড বা হুক না করে, অর্থাৎ দুইটাই আমাদেরকে কিন্তু একটা যখন বেন্ড করতেছি তার উপর কোরোশন একটা প্রভাব পড়তেছে, সেক্ষেত্রে আবার হুকের একটা আমার বাধ্যবাধকতা আছে। এইখানে একটু আমার জানা দরকার। আরেকটা হচ্ছে কি, আমরা রাষ্ট্রিক কতটুকু রাষ্ট্রিক হয়ে আমরা এটাকে অ্যাপ্রুভ করতে পারবো, সেটা একটু জানা দরকার। ধন্যবাদ। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে ইলেকট্রিক আর্ক ফার্নেস ব্যবহার করছি না কেন, বা এই ইলেকট্রিক আর্ক ফার্নেস আমাদের দেশে পপুলার হচ্ছে না কেন। আসলে ঘটনাটা যেটা সেটা বলি, পাকিস্তান আমলে বাংলাদেশে যে কয়টা ছিল, রড মিল ছিল, তারা কিন্তু ইন্ডাকশন ফার্নেস ব্যবহার করে নাই। আপনি যদি বাংলাদেশের স্টিল মিল, কোবে স্টিল, যেটা চিটাগাং স্টিল মিল ছিল, সেই চিটাগাং স্টিল মিল 1967 সালে তার প্রোডাকশনে যায়। এটা ছিল জাপানের একটা কোব স্টিল, সেই তাদের সাপ্লাই দেওয়া। এটা ছিল এই মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির স্টিল ছিল, সেটা আমরা হারিয়েছি। এরপরে ছিল রহিম স্টিল, নাম শুনবেন, নাম এখনো আছে। এই রহিম স্টিলে কিন্তু ইন্ডাকশন ফার্নেস ছিল না। আমি 89-এ গিয়েছি ছাত্র জীবনে, ইন্ডাস্ট্রি ভিজিট শুরু করেছি 89 থেকে। সেই 89-এ আমি গিয়ে দেখেছি যে এই রহিম স্টিলে ইলেকট্রিক আর্ক ফার্নেস ব্যবহার হচ্ছে। এরপরে আপনি প্রেসিশন স্টিলের নাম শুনে থাকবেন, যিনি বুয়েট থেকে পাশ করা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওনার স্টিল মিলটা ছিল হচ্ছে সাভারে, সেখানেও কিন্তু ইলেকট্রিক আর্ক ফার্নেস ছিল। আমি দেখে এসেছি, কাজও করেছি ওদের সাথে। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, আমরা কিন্তু ইন্ডিয়ায় যেহেতু ইন্ডাকশন ফার্নেস বেশি ব্যবহার হয়, আমরা ইনফ্লুয়েন্স টেকনোলজিতে তখন আমাদের চায়নার সাথে কিন্তু অতটা ছিল না, চায়নার সাথে অত সভ্যতা ছিল না। আমাদের বেশি সভ্যতা ছিল হচ্ছে ইন্ডিয়ার সাথে, অ্যাক্সেসটা খুব ইজি ছিল, বর্ডার, কমন বর্ডার। আর ওরা যেহেতু ইন্ডাকশন ব্যবহার করেছে,
সেই জন্য আমাদের এখানে চালিয়ে দিয়েছে। আর ইন্ডাস্ট্রির মালিকেরা এটারে খুব দ্রুত অ্যাকসেপ্ট করেছে। কি জন্য? একটা ইলেকট্রিক আর্ক ফার্নেসের যদি দাম হয় আপনার 2000 কোটি টাকা, সেখানে একটা ইন্ডাকশন ফার্নেসের দাম হচ্ছে অনলি 200 কোটি টাকা। যে হ্যাঁ আপনি টাকা দিয়ে না সেটা তো ঠিক আছে, কিন্তু না ওই যে সমস্যা যেটা হয়েছে বেশি দিয়ে কিনতেছি স্যার, সেইটার প্রোডাক্টটা আমাদের থেকে 2000 টাকা বেশি না, এটা তো আপনি তো এটা দেখার মালিক না। দেখার মালিক যারা ছিল, দেখুন স্বাধীনতার পর থেকে একটু পলিটিক্যাল হয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু একটা দল ক্ষমতায় যেতে চেয়েছি, আর একটা দল ক্ষমতা যারা আছে তাদেরকে নামাতে চেয়েছি। ফলে গভর্নমেন্ট সবসময় ব্যস্ত ছিল তো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় নামানো। তার কারণে আমাদের যে আর্থসামাজিক অবস্থা বা একটা সিস্টেম ডেভেলপমেন্ট, এই দিকে যে নজর দেওয়ার জন্য একটা ঠান্ডা মাথার দরকার, সেই ঠান্ডা মাথা আমাদের স্বাধীনতার পরে এখনো আসে নাই। এই জন্য আমাদের কোনো প্রতিষ্ঠান, সুন্দর প্রতিষ্ঠান মানে আইনের শাসন, এই জিনিসগুলো গড়ে ওঠে নাই। তার কারণে এই ফোক ফাঁকর দিয়ে ওরা চলে গেছে। এবার আপনি আসেন করপশনের কথা বলতেছেন। করপশনের প্রথম জিনিস একটা প্রশ্ন করেছেন যে কি লেভেল পর্যন্ত আপনার লেভেলটা হচ্ছে যে যদি শুধু পাউডার তৈরি হয়, করপশনে রাস্ট পড়েছে কিন্তু হাত দিতেছেন সব পাউডার মতো মনে হচ্ছে, নট ব্যাড। কিন্তু যদি জলটা উঠে যাওয়া শুরু করে, ব্যাড, এটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে আপনার মানে রেঞ্জ, কখন আপনি কি করবেন আর না করবেন। আরেকটা প্রশ্ন কি ছিল আপনার মাঝখানে? সোজা রাখা যায় কি ছিল যে আমরা যখন লটটা তাকাই দিই, জি জি হ্যাঁ, এটাও দেখুন ওই যে মাথা ঠান্ডা করতে পারছেন। আমরা যে বিল্ডিং কোডের ভিতর ঢুকাবো যে হাই রাইজ বিল্ডিং এ প্লিজ আপনি রিং ব্যবহার করেন, রিং কিন্তু লোড বেয়ারিং না, রিং বাঁকান নো প্রবলেম, কিন্তু হাই রাইজ বিল্ডিং এ স্ট্রেট রড ব্যবহার করেন। এইটা আমরা করতে পারি, কিন্তু আমরা কি আসলে মাথা ঠান্ডা করে সিস্টেম ডেভেলপ করতে পেরেছি? পারছি না। স্যার বিমের ক্ষেত্রে অনেক সময় আমরা বিমের ক্ষেত্রে আমরা না, বিমের ক্ষেত্রে যদি মনে করেন সেনসিটিভ এরিয়ায় হয়, তাহলে আপনাকে অবশ্যই এর জন্য করোশন রেজিস্ট্যান্ট স্টিল বার আছে, আপনি সেটা ব্যবহার করবেন। আরেকটা টেকনিক আছে, সেটা এপক্সি কোটেড হইতে পারে, ব্যবহার করবেন। আরেকটা হইতে পারে আপনি গ্যালভানাইজড ব্যবহার করবেন। লটস অফ অপশন অ্যাভেলেবল, শুধু দরকার ঠান্ডা মাথায় সিস্টেম ডেভেলপ করা। ধন্যবাদ আপনাকে। সম্মানিত অতিথি, আমরা এই পর্যায়ে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। যেহেতু সময় স্বল্পতা রয়েছে, অনেক অতিথি অনেক দূর থেকে এসেছেন, আমরা বেশি সময় নিব না। আমরা সরাসরি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্র আয়োজনে চলে যাব। বাট যাওয়ার পূর্বে আমি জাস্ট একটু আমাদের সেলস এন্ড মার্কেটিং টিমকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। সামনে উপস্থিত আছেন আমাদের রংপুর বিভাগের, রংপুর রিজিয়নের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফুল দায়িত্বে উনি আছেন মশিদুল আলম স্যার। এছাড়া এরিয়া ম্যানেজার রংপুরে আছেন শামীম আহমেদ তুহিন স্যার। এছাড়া মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে তহিদুল ইসলাম সৌরভ আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনি আমাদের স্যারদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবার আমি অনুরোধ জানাবো সকলে দাওয়াত কার্ডটি বের করে নেবেন, এবং সেখানে একটি কুপন ছেড়া হয়েছে। কারো কুপন যদি রয়ে যায় আমাদেরকে এখনো দিতে পারেন, আমরা জানিয়ে দিয়ে দিব। আমরা খুব দ্রুততার সাথে আমাদের আজকের এই র্যাফেল ড্র আয়োজন শেষ করব। আমি মশিদুল আলম স্যারকে অনুরোধ জানাচ্ছি র্যাফেল ড্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি অনেক রাত হয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা যে আমরা যে 150 জন কৌশলীকে আমন্ত্রণ জানিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে শীতের মধ্যে বাইরে সুন্দর প্রবাহ চলছে, সবাই এসেছেন। আবুল খায়ের স্কুলের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সরাসরি র্যাফেলডোতে চলে যাচ্ছি। র্যাফেলডোতে যাওয়ার আগে আমি কয়েকজনকে একটু আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি ইঞ্জিনিয়ার তৌহিদ ফেরদৌস, আমাদের ডায়মন্ড ট্রেডার্সের প্রোপাইটার যারা দেলোয়ার হোসেন রিপন ভাই, জামান ট্রেডার্সের লিটন ভাই, যদি থাকেন একটু আসেন। আর জায়গার স্বল্পতা, আর কেউকে ডাকছি না, আমরা সরাসরি লিটন ভাই আসেন। আমাদের আজকের অনুষ্ঠানে সর্বশেষ পর্যায়ে র্যাফেল ড্র 10টি র্যাফেল ড্র পুরস্কার আবুল খায়ের স্টিলের সৌজন্যে আপনাদের জন্য। আমরা একটু সবাই